12:30টার দিকে যখন আসলাম, মেজবাবার পাশে আসে দেখি যে নাহিদ নাই। বলল যে তার স্যান্ডেলও রয়ে গেছে, তার ব্যাগও রয়ে গেছে। আমরা তো খুব টেনশনে পড়লাম। বললো যে তাকে নিচে গেছে, সে নিচে যাওয়ার পরে সে আর আসে নাই। তো খুব বিরক্ত হলাম যে সে কেন নিচে গেল। আমরা এই কারফিউর মধ্যে পুরা খুঁজলাম, দেখলাম নাহিদকে আর পাওয়া যাচ্ছে না। অনেক ফোন করলাম তার আকরাম টাকরাম সহ তারা যাদের সাথে ছিল, দেখলাম যে নাহিদ আর নাই। খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে নাহিদকে হয়তো ডিজিএফআই পিক করেছে। পরের দিন সকালে আমাকে নাসিরউদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না, নাহিদ আছে। তারা রাত্রে একটা মসজিদে ছিল, যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই জন্যই সে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে। পরদিন রাত নাসিরউদ্দিন পাটোয়ারি 2:30 বাজে, রাত 2:30টার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাহিদকে নিয়ে গেছে। নাহিদকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মেসেজ আসলো যে আমাদেরকে গ্রেফতার করা হবে, এরকম একটা রেড অ্যালার্ট। তা আমি যেহেতু একটু আহত, গুলিবিদ্ধ, এক দিন এক এক হাসপাতালে থাকছি, কোনো হাসপাতালে রীতিমতো থাকতে পারছি না, সবাই ভয় পাচ্ছিল, রাখতে চাচ্ছিল না। তা আমি এর ফাঁকে একদিন বাসায় আসলাম। বাসায় এসে আমি একটা লিস্ট করলাম, আমার ছেলে মেয়েদেরকে, আমার স্ত্রীকে নিয়ে বসে বললাম, আমি যদি কোনো কারণে গ্রেফতার হয়ে যাই, তোমরা প্রথম কাকে ফোন করবা? তো স্বাভাবিকভাবে ওই যে আমার বন্ধু মেজবা ভাইয়ের নাম 1 নম্বরে লিখলাম যে ওনাকে ফোন করবা প্রথমে। তারপরে লিখলাম আমাদের আরেক ভাই যিনি গুলশানে, যার বাসায় আমরা মিটিং করি, ওনার নাম লিখলাম। এভাবে আমি 5-7 জনের নাম লিখলাম। লিখে আমি বের হলাম। তখন ইন্টারনেট প্রবলেম ছিল, যেখানে ব্রডব্যান্ড আছে সেখানে শুধু আমরা কথা বলতে পারতাম। আমি লালমাটি একটা বাসায় গেলাম, সেখানে শুনলাম যে আমার বাসায় পুলিশ এসেছে। যাই হোক, আমি সেখান থেকে আবার হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে রাত সম্ভবত 1:30 বা 2টার দিকে আমার মেয়ে ফোন করে জানালো ওখানকার হাসপাতালের বাসায় যে মেজবা আঙ্কেলকে তো পুলিশ তুলে নিয়ে গেছে। মেজবা ভাইকে খুব মারধর করেছে, ওনার বাসা ভেঙেছে, ওনার দেয়াল ভেঙে ওনাকে প্রচুর, ওনার বাচ্চাদের সামনে ওনাকে নৃশংসভাবে মেরেছে। তারপর ওখান থেকে আবার আমার বাসায় এসেছে। যাই হোক, আমরা বুঝলাম যে আমাদেরকে গ্রেফতার করার জন্য সিরিয়াস অপারেশন হচ্ছে। আমাদের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে ধরার জন্য চেষ্টা করছে। আমরা তখন একটা কৌশল করতাম, সেটা হচ্ছে মোবাইল এক জায়গায় রাখতাম, থাকতাম আরেক জায়গায়। মোবাইল নিয়ে সারাদিন আমরা পার্কে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতাম, গাড়িতে রেখে দিতাম, সাথে আমরা আমাদের মোবাইল রাখতাম না। এইভাবে মোটামুটি এক ধরনের চলতে চলতে 29 তারিখ আমার হঠাৎ জ্বর আসলো খুব বেশি। আমি এই মিরপুর ডিওএইচএসের এক বাসায়, আমাদের এক নেতার বাসায়, ওনার বাসায় ছিলাম। আর্মির বিগ অফিসার ছিলেন, হাইয়েস্ট অফিসার ছিলেন। সেখান থেকে একটা ভুল আমি করেছি। সেই ভুলটা হচ্ছে, ওনার বাসার যেই মেটটা আছে তাকে বলেছে আমার ড্রাইভারকে একটা কল দেন, কল দিয়ে বলবেন কালকে আমি এই বাসা শিফট করব, এখানে যাতে উনি এখানে পাশে একটা মসজিদ আছে ওখানে এসে থাকে। তো সে রাত্রে আমার যখন খুব জ্বর আসলো, ডাক্তার আসলো, আমাদের একজন ডাক্তার ছিলেন, উনি আসছেন, উনি এসে আমাকে বাসায় জল পট্টি দিলেন। রাত্রেবেলায় সেখানে অনেকগুলো আর্মি অফিসার আসলেন, মানে সাবেক আর্মি অফিসার, যেহেতু এটা আর্মির এলাকা। আসার পরে ওনারা আমাদেরকে বললেন যে আমরা একটা প্ল্যান করেছি, যে আমরা সেনাবাহিনী প্রধানকে আমরা ইনফ্লুয়েন্স করব যে আর্মি যাতে ছাত্রদের উপর গুলি না চালায়। ওনারা কিছু প্ল্যান করলেন যে ছাত্ররা যখন মিছিল করবে, যখন আর্মি আসবে, তখন তারা বলবে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যখন এই স্লোগান দিবে তখন আর্মি আর তাদেরকে কিছু করবে না। তো আমার কাছে মনে হয়েছে এই বুদ্ধিটা খুব ভালো, এবং এটা কিন্তু ছাত্ররা অ্যাপ্লাই করেছে। ওরা যখনই আর্মি দেখে তখন আর্মির সামনে আসলে বলে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তখন দেখা যায় আর্মি আর তাদের দিকে আর মানে হিংস্রতা নিয়ে কোনো কিছু করে না, শুধু বলে যে বাবারা আমরা আসি, তোমরা গন্ডগোল করবা না, ভাঙচুর করবা না, ইত্যাদি ইত্যাদি বলে। ওই সাবেক সেনা কর্মকর্তারা খুব ইয়াং অফিসার, ওরা কিন্তু তখন এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে, এবং বিভিন্ন আন্দোলনভাবে কীভাবে অর্গানাইজ করা যায় এবং কিভাবে আত্মরক্ষা করা যায় নানা ধরনের কৌশল শেখাচ্ছিল। বিশ্বাস করেন, এই যে আন্দোলন এমনি এমনি হয় না, কত মানুষের অবদান। আমি খুব অবাক হয়ে গেছি। তারা অনেকে কমান্ডো, তাদের চাকরি চলে গেছে আওয়ামী লীগ আমলে। তারা আমাকে বলল যে একটা চিঠি সেনা প্রধানকে লিখতে হবে
বলতে হবে যে সেনাবাহিনী যাতে এই অপকর্মের না হয়, মানে সাথী না হয়। আমি এই জ্বর নিয়ে বসে বসে একটা সুন্দর চিঠি লিখলাম, আমার হাতের লেখা একটা সুন্দর, যাই হোক, তো একটা চিঠি লিখলাম। তবে ভয় পেলাম যে আমার এই হাতের লেখা তো ধরে ফেলবে। তো আমি ওনাদেরকে বললাম যে আপনারা এটা টাইপ করে ফেলবেন। ওই যে ডাইনিং টেবিলের উপর চিঠিটা রাখলাম, আমার জ্বর যেহেতু বেশি, ডাক্তার এসে আমাকে ঘুমের ওষুধ দিল, আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1:30টার দিকে আমাকে জাগিয়ে তোলা হলো যে এখানে পুলিশ পুরো কর্ডন করে ফেলেছে। যাই হোক, আমি ওই পুলিশের খবর শোনার পর আমি ঘুমিয়ে পড়লাম আবার। ঠিক আছে, পুলিশ নিলে নিবে, ঘুমাই থাকি, আর কি হবে। প্রায় 1:30 সোয়া 2টার দিকে পুলিশ ঢুকলো, সবাই হেলমেট পরা, মানে নানা কিসিমের পুলিশ, কারো কালো পোশাক, কারো ইয়া পোশাক। আসলে যাই হোক, সুবিধা ছিল যেটা, সেটা হচ্ছে পুলিশ যখন ওই বাড়িটা ঘেরাও করেছে, সাথে সাথে ডিএইচএস এর ওখানকার যে লোকাল সিকিউরিটি আছে তারাও বাড়িটা ঘেরাও করে ফেলছে। তারা ভাবছে এখানে কোনো সন্ত্রাসী বা আছে। তো এটা আমার জন্য একটা ভালো লাভ হয়েছে যে আমাকে যে গ্রেফতার করতেছে এটা আদার্স একটা থার্ড পার্টি জেনে ফেলতেছে। যাই হোক, যেহেতু এটা একটু পশ এলাকা, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো না, আমাকে শুধু বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে যখন পুলিশ বের করে নিয়ে আসছে, আমি দেখলাম টেবিলের উপরে চিঠিটা পড়া আছে। পুলিশ এত সার্চ করলো, কিন্তু ওই চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না। দেখ, আমি জানি যে ওই চিঠি পাওয়ার পরে হয়তো কিছু হবে, কিন্তু কি জানি কি হলো, চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না। যাই হোক, আমাকে নামানো হলো। নামানো হওয়ার পরে আমি দেখলাম যে সেখানে প্রচুর গাড়ি এবং একেবারে রমরমা অবস্থা। আমার সাথে পারতপক্ষে তারা কোনো খারাপ ব্যবহার করে নাই, শুধু বলেছে আপনি আমাদেরকে খুব কষ্ট দিয়েছেন, আপনাকে আমরা ধরার জন্য আজকে 3-4 দিন অনেক চেষ্টা করেছি, আপনি কিন্তু অনেক চালাক, আমাকে বললো। আমি বললাম আমি জানি আপনি আমাকে ধরার জন্য চেষ্টা করছেন, এবং আপনাদেরকে ধরা পড়া থেকে রক্ষা করার জন্য সেটাই তো আমাকে চেষ্টা করতে হবে। এনিওয়ে, গাড়িতে তোলার পর আমরা দেখলাম ওয়্যারলেসে তারা জিজ্ঞেস করছিল কোথায় নিয়ে যাবে। তাদের ইশারা ইঙ্গিতের কথায় আমি বুঝলাম যে তারা জানতে দিতে চায় না আমাকে কোথায় নিয়ে যাবে। তো আমার যেহেতু জ্বর, আমি বলছি দেখেন আমার হাঁচিও আসছিল খুব বেশি। তো আমি বললাম যে আমাকে যদি কোথাও রাখেন আমাকে একটু আইসোলেটেড করে রাখবেন, কারণ আমি ভয় পাচ্ছি যে আমার থেকে কারো কন্টামিনেশন হতে পারে। তো তখন আলাপ আলোচনায় বুঝলাম যে তারা আমাকে একা রাখতে চায় না, বা একা রাখার যে ব্যবস্থা আছে সেটা তারা আমার জন্য সুইটেবল মনে করছে না। এনিওয়ে, আমি বুঝলাম না, আমাকে যেখানে নিয়ে গেল 7 তলায় তুলে একটা সেলের মধ্যে রাখলো। পরে আমি শুনতে পেলাম যে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে আয়নাঘর যেটা বলি সেটা, কিন্তু ওরা আমাকে রাখতে চায় না, আমি নিজে ওখানে থাকতে চেয়েছি, যেহেতু একটু আইসোলেটেড থাকতে চেয়েছি আমার অসুবিধার জন্য। এনিওয়ে, অনেক লম্বা কথা। আমাকে বলল মানুষের সাথে থাকতে আপনি একা থাকতে চান কেন? তা আমি বললাম যে ভাই, আমি অসুস্থ মানুষ, অন্যের অসুবিধা হবে। আমার কিছুক্ষণ পর খুব হাঁচি উঠছিল। এনিওয়ে, সকালবেলায় আমাকে তুললো, বললো যে আপনার বাসা সার্চ করতে যাবো, আপনার মোবাইল আমাদের দরকার। যাই হোক, লম্বা কাহিনী। আমার বাসায় গেল, আমার বাসা থেকে আমার মোবাইল নিল, আমাকে আবার নিয়ে আসলো। এর মধ্যে ঘটনা ঘটলো, আমাকে বললো আপনি কি পিনাকি ভট্টাচার্যকে আপনি কিভাবে চিনেন? তো আমি বললাম যে কেন, চিনিতে অনেক আগ থেকে। বলছে না, পিনাকি স্ট্যাটাস দিয়েছে আপনাকে গ্রেফতার করা হয়েছে। তা আমি বুঝলাম যে আমাকে গ্রেফতার করা হয়েছে, এটা যেহেতু জানাজানি হয়ে গেছে, সো এটা আমার একটা অটো সিকিউরিটি জেনারেটেড করেছে যে আমাকে হয়তো আর গুমটুম করা বা অন্য কিছু করা যাবে না। আমাকে বেসিক্যালি প্রথম থেকে রিমান্ডে বেশি জিজ্ঞাসাবাদ করেছিল নাহিদ সম্পর্কে এবং পিনাকি সম্পর্কে। তো সুবিধা যেটা হয়েছে, যেহেতু তারা আমার মোবাইল পেয়েছে, আমি শুরু থেকে সব কিছু তাদেরকে স্পষ্ট করে বলেছি, শুধু নাহিদের প্রসঙ্গটা ছাড়া বাকি সবগুলো আমি স্পষ্ট করে বলেছি। নাহিদের প্রসঙ্গটা আমি বলতে যখন একটু দেরি করছি, তখন তারা আমার সাথে একটু দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। যাক, সেটা আর আপনাদেরকে আজকে না বলি। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, রিমান্ডে যে বিষয়টা আমি দেখেছি চোখের সামনে, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ যেহেতু সিটিটিসিতে ছিলাম, ওটা খুবই ওয়েল ইকুইপড এরিয়া ছিল, চারিদিকে সেখানে অনেকগুলো মানে মনিটরিং টেলিভিশনের ক্যামেরা ছিল, টেলিভিশনের মনিটর ছিল। তো আমি সেখানে দেখছিলাম কোথায় কি ঘটনাগুলো ঘটছে। আমাকে যখন রিমান্ডে নিচ্ছিল, তারা আমার সাথে
আলোচনা করছিল এবং সেখানে বেশি আলোচনা আমি দেখছি যে পুলিশ কিভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে।